আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের বিশেষ আয়োজন বিহাইন্ড দ্য নিউজে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। আজকে আমাদের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আমার দেশের অনুসন্ধানী প্রতিবেদক আবু সুফিয়ান ভাই। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আজকে আমরা যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা আপনারই করা নিউজ। আজকে আমার দেশের লিড নিউজ, এবং এই নিউজটি আমাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক পাঠক মানে দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকরা দেখেছেন, শেয়ার করেছেন। কিন্তু এই নিউজের যে শিরোনাম সেটা যদি আমরা দেখি যে মোদিকে নিয়ে স্ট্যাটাস দিয়ে ৩ প্রকৌশলী গুম। আসলে এই যে একটা স্বাধীন দেশে সেই দেশের নাগরিক পার্শ্ববর্তী এক দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, তাতে গুম হয়ে গেলেন দেশের ৩ জন প্রকৌশলী। আসলে এই বিষয়টা কিভাবে আসলে হলো, আর শুরু থেকে জানতে চাবো যে আপনার নিউজের প্রেক্ষাপটটা থেকে যদি শুরু করেন। একদম, এটা তো আসলে বিচ্ছিন্ন। গত ১৫ বছর ১৬ বছর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। আপনি এই নিউজে আপনি মন দিয়ে দেখলে বুঝতে পারবেন যে র্যাবের কয়েকজন কর্মকর্তা বর্ডার ক্রস করে ওপারে যাওয়ার পরে তাদেরকে ব্যাপকভাবে পেটানো হয়েছিল। এই ৩ জন প্রকৌশলীর একজন প্রকৌশলী সেই ছবি শেয়ার দিয়েছিলেন এবং তিনি তার মন্তব্য জুড়ে দিয়েছিলেন। এবং নরেন্দ্র মোদীর বাংলাদেশের যে সফর ছিল, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে, সেই সুবর্ণ জয়ন্তীর তে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিপক্ষে বাংলাদেশে ব্যাপক গণজোয়ার হয়েছিল, আপনার মনে আছে। এবং সেই সময়ে অনেক আলেমকে হত্যা করা হয়েছিল পাখির মতো। তো সেই সময়ে এই ৩ প্রকৌশলী তারা আসলে একজন আরেকজনের পরিচিত। তারা সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করেছিলেন, নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতি, নরেন্দ্র মোদী বাংলাদেশের এই সুবর্ণ জয়ন্তীতে কেন আসবেন, এটা ব্যক্তিগত মতামত দিয়েছিলেন। এবং তখনকার সরকার এতটাই ভারতের অনুগত ছিল এবং ভারতের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল যে এই স্ট্যাটাসগুলো তারা সহ্য করতে পারতো না। স্টোরিতে আপনি দেখবেন যে র্যাবের যে টিম এই ৩ জনকে গ্রেফতার করেছিল, তুলে নিয়েছিল, অ্যাকচুয়ালি গুম করেছিল, তাদের একজন কর্মকর্তা এই ৩ জন প্রকৌশলীর একজন প্রকৌশলীকে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বুঝাচ্ছিলেন। তিনি বুঝাচ্ছিলেন যে ভারত ওইখানে যদি মুসলিমদের হত্যা করে, এটা নিয়ে আমাদের উৎকণ্ঠিত হওয়ার কিছুই নাই। ভারত কি করবে না করবে এটা নিয়ে আমাদের উৎকণ্ঠিত হওয়ার কিছুই নাই। এবং তিনি নরেন্দ্র মোদীকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছিলেন এটা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। তো এই যে ৩ প্রকৌশলী, এটা শুধু ৩ প্রকৌশলীর ভাগ্যে ঘটেছে তা না, কিন্তু আপনি নিশ্চয়ই আবরার ফাহাদের ঘটনা ভুলে যান নাই, যে আবরার ফাহাদকে কিভাবে নৃশংসভাবে ছাত্রলীগের বুয়েটের নেতা এবং তাদের সমর্থকরা হত্যা করেছিল শুধুমাত্র ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণেই। এবং ভারত বিরোধী স্ট্যাটাস বলতে এখানে কিন্তু বিরোধিতার জন্য বিরোধিতাই নাই, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে স্ট্যাটাস দেওয়াটাই ওরা ভারত বিরোধিতা হিসেবে চিহ্নিত করতো সেই সময়। আমাদের স্বার্থ নিয়ে পোস্ট, আমাদের দেশের জাতীয় বাংলাদেশের জাতীয় স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের বাঙালির স্বাধীনভাবে কথা বলা, ভারতের দাসত্বের শৃঙ্খলে যাতে আমরা আবদ্ধ না থাকি, এই বিষয়গুলো নিয়ে যখন কেউ কথা বলতো, তখন এটাকে ভারত বিরোধিতা হিসাবে, অ্যাজ ইফ যে ভারতের বিরুদ্ধে কথা বললে সেটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যায়। আওয়ামী লীগ সরকার ভারতকে যতটা ওন করতো, নরেন্দ্র মোদীকে যতটা ওন করতো, আমাদের এই দেশের জনগণের ভয়েসকে, মতামতকে ততটা ওন করতো না। এই ৩ প্রকৌশলীর ক্ষেত্রে আমরা এটা স্পষ্টভাবে দেখেছি যে একটা এলিট বাহিনী, যেটাকে ডেথ স্কোয়াড হিসাবেও এখন মানুষ চেনে, র্যাব, সেই বাহিনীকে ব্যবহার করা হয়েছিল এই ৩ জন প্রকৌশলী, সাথে আরেকজন আলেম ছিলেন, তাদেরকে গুম করার ক্ষেত্রে। এবং গুমের যে নৃশংসতা সেটাও এই রিপোর্টে ফুটে উঠেছে। আসলে এই বাহিনীকে ব্যবহারের কথাটা যেটা আসছে, অন্যান্য বাহিনীগুলোর ক্ষেত্রে একই ঘটেছে যে তৎকালীন সরকার সেটিকে ব্যবহার করেছে বাহিনীগুলোকে। তো বাহিনীগুলোর কি স্বকীয়তা ছিল না যে তারা আসলে যে কোনটি আমার দেশের বিরুদ্ধে যাচ্ছে, কোনটি আমার জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, বা যেটা করছে এটা আসলেই কতটা আইনসম্মত? কারণ তারা তো আইনের কথা বলে বা আইনের লোক। তাদের কি এরকম কোনো স্বকীয়তা ছিল না, নাকি না, না? না, পুরোটাই আপনার গত শেখ হাসিনার টেনিউরে পুরো বাহিনীগুলো, স্পেশালি পুলিশ, আমরা দেখেছি গণঅভ্যুত্থানে কিভাবে পাখির মতো গুলি করেছে, হাজার হাজার রাউন্ড নিরীহ যারা প্রতিবাদকারী তাদেরকে গুলি করেছে, সামনে থেকে গুলি করেছে, ক্লোজ রেঞ্জ গুলি করেছে। এবং আমরা র্যাবের ইয়াও দেখেছি, হেলিকপ্টারও দেখেছি উপর থেকে গুলি করার, এক শিশু মৃত্যুর ঘটনা মোহাম্মদপুর আমরা দেখেছি র্যাবের ইয়া থেকে। তো এই আওয়ামী লীগের যে টেনিউরটা ছিল, এই টেনিউরে এই বাহিনীগুলোতে মূলত শেখ হাসিনার সরকার তাদেরকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। বিরোধী দল, বিরোধী পথ, মত এবং আওয়ামী লীগ বিরোধী যারা বক্তব্য দিত তাদের বিরুদ্ধে এই বাহিনীগুলোকে সিস্টেমেটিক ওয়েতে, অত্যন্ত ব্রুটাল ওয়েতে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। এবং স্পেশালি শেখ হাসিনা এবং তার অনুগত
একটা কি বলে খুব কাছের একটা টিম। এবং সেই সময় আমরা দেখেছি যে পুলিশ বাহিনী এবং র্যাব তারা কিন্তু শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতেই কার্যত পরিণত হয়েছিল। নিয়োগের প্রক্রিয়াটা যেমনটা বলতে পারি যে গতকালের যে আমার দেশের লিড নিউজ ছিল, যেখানে 43তম বিসিএস এ নিয়োগে সেখানে ছাত্রলীগের একটা বড় অংশকে ঢোকানো হয়েছিল। তো এইভাবেই মনে হয় সাজানো হতো। এগুলো তো আসলে এখন পুরোটাই সবার কাছে স্পষ্ট যে পুরো নিয়োগ প্রক্রিয়া ছিল আসলে দলীয়করণের প্রক্রিয়া। একটা বাহিনীকে যদি করাপ্ট করা হয়, করাপ্ট করতে চাইলে সেই বাহিনীর প্রত্যেকটা সদস্য যখন আহ, দলীয় দলীয় রিক্রুটমেন্টের অন্তর্গত হয় এবং তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তখন তাদেরকে দিয়ে খুব সহজেই কাজ করানো সম্ভব। শেখ হাসিনা সরকার সেই সেই কাজটাকে অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত নীল নকশার অংশ হিসেবে সেই কাজটা করেছিলেন। রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাদেরকে ব্যবহারের ক্ষেত্রে, তাদেরকে দুর্নীতিগ্রস্ত বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। ফলে তিনি যা বলতেন সেই আদেশ থেকে বের হয়ে আসার তাদের কোনো হাই আপসদের কোনো উপায় ছিল না। আপনি শিশুদের কথা বললেন, জুলাই অভ্যুত্থানে শিশুদেরকেও মারা হয়েছে সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে। এবং আমরা আরেকটি নিউজ যেটি গতকাল থেকেই একরকম আলোচনায় রয়েছে, আজকে টিআরটি ওয়ার্ল্ডও এই নিউজটি প্রকাশ করেছে যে শেখ হাসিনার আমলে শিশুদেরকেও গুম করা হতো। আসলে এটার প্রক্রিয়াটা কিভাবে ছিল, কেমন ছিল? এটা আপনারা দেখেছেন যে একটা খণ্ডিত অংশ যেটা প্রকাশ করেছে ইয়া থেকে, সরকারের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, যে শেখ হাসিনার সময় তারা বিরোধী মতকে, বিরোধী পথকে এবং সব মানে একদম উল্লেখ করার মতো হচ্ছে যে যারা ইসলামপন্থী তাদেরকে দমন করার জন্য যে ঘৃণ্য প্রক্রিয়া অবলম্বন করেছিল, তার মধ্যে একটা ছিল তাদের স্ত্রী এবং সন্তানদেরকে গুম করে রাখা। আপনি আপনি দেখেছেন যে আমার দেশে শুরু থেকে আমরা যে হোলি আর্টিজান ম্যাসাকার 1, হোলি আর্টিজান ম্যাসাকার 2-তে কিন্তু আমরা এই বিষয়টা সবার প্রথম বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমে, ইভেন অন্তর্বর্তী সরকারের যে এই যে তথ্যটা প্রকাশ করা, তার আগে কিন্তু আমরা এটা তুলে ধরেছিলাম যে কিভাবে দুগ্ধপোষ্য শিশুকে তারা ডিবিতে, র্যাবে এবং ডিজিএফআইয়ের আয়নাঘরগুলোতে নারীদেরকে, শিশুদেরকে তারা আটকে রাখতেন। পুরুষদেরকে বিভিন্ন মামলায় ফাঁসানোর জন্য নারীদেরকে তারা শ্লীলতাহানির ভয় দেখাতো, শিশুদেরকে তারা বঞ্চিত করত। একজন প্রত্যক্ষদর্শী আমাকে জানিয়েছেন যে ডিবিতে একজন মেজরের স্ত্রী এবং তার শিশু সন্তানকে দীর্ঘদিন গুম রাখা হয়েছিল সেই মেজরকে ধরার জন্য। এবং সেই প্রত্যক্ষদর্শী আমাকে জানিয়েছেন এবং তিনি এটা বলতে বলতে কেঁদেছেনও যে সেই বাচ্চাটা বলতো, ডিবি আঙ্কেল, ডিবি আঙ্কেল, আমরা কবে বাসায় যাব। এটা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বেরিয়ে এসে এই তথ্যগুলো দিচ্ছেন, যারা ভিকটিম ছিলেন তারা এই তথ্যগুলো দিচ্ছেন যে আমরা এই ব্রুটালিটিতে, এই নিষ্ঠুর নিষ্ঠুর যে উপায়টা শেখ হাসিনা, সেগুলো কিন্তু আমরা অতীতে অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে দেখেছি, শুনেছি, কিন্তু এমন ভয়াবহ চিত্রগুলো যে আমাদের দেশে উঠে আসবে সেটা কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। এই গুমের কথায় আসছে যে আয়না ঘরের কথা, যেটি আমরা এই সরকার পতনের সময় থেকেই শুনে আসছি যে আয়নাঘর ছাড়াও তার মানে আরো গুম করার বা গোপন কারাগার ছিল। সিক্রেট প্রিজনস, অ্যাকচুয়ালি আয়নাঘর, এটা আপনি জানেন যে নেত্র নিউজ প্রথমে এই নিউজটা ব্রেক করেছিল, আয়না নিউজের। এবং এই নিউজের যে হুইসেল ব্লোয়ার ছিলেন সেলিম হুসাইন মিয়া, তিনি আমাদের জাহাজবাড়ির যে 9 খুন সেটারও হুইসেল ব্লোয়ার, আমাদের তথ্যদাতা মূল। তো এই আয়নাঘর বা সিক্রেট প্রিজনস কিন্তু বছরের পর বছর ধরে তারা কিন্তু এটা চালিয়ে আসছেন এবং অত্যন্ত নির্মমভাবে, অমানবিকভাবে আইন কানুন বিধি বিধান সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে শেখ হাসিনার সরকার এই যে সিক্রেট প্রিজনসগুলো বহাল রেখেছিলেন। আমি যেটা শুরুতে বলেছি, এখনো বলছি, সেটা আপনারাও জানেন যে মূলত তারা বিরোধী মত, বিরোধী পথ, বিরোধী বক্তব্যগুলোকে চাপিয়ে রাখার জন্য, দমন করে রাখার জন্য, তাদের ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখার জন্য ঘৃণ্য এসব পন্থা অবলম্বন করেছিলেন। হ্যাঁ, বিশেষ করে আমরা এখানে 3টা বিষয় লক্ষ্য করতে পারি। একটি হচ্ছে যে ভারত বিরোধী কোনো কথা বলা, ভয়েস রেজ করা, এবং এরপরে আরেকটি হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলা, এবং সবশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আলেমরা অর্থাৎ ইসলামিক যে শক্তি তাদেরকে একরকম দমন করার প্রক্রিয়া। এই 3টা বিষয় খুব বেশি লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এগুলো বেরিয়ে আসছে আসলে এই 3টা ইস্যু। তো এই 3টা ক্ষেত্রে আপনার ব্যাখ্যা কি দাঁড়াবে আসলে? আমি আগে ইসলামপন্থীদের কথা বলি যে এটা কিন্তু শেখ হাসিনার আমেরিকার যে ওয়ার অন টেরর যে প্রজেক্টটা ছিল, সেই প্রজেক্টের ছায়াতেই শেখ হাসিনার করা।
আপনারা জানেন যে র্যাবকে ট্রেনিং দেয়া, র্যাবকে গড়ে তোলা, আমরা উইকিলিক্সের একটা ডিক্লাসিফাইড ডকুমেন্টে দেখেছি যে MI6 র্যাবকে ট্রেনিং দিয়েছে, আমেরিকাও ট্রেনিং দিয়েছে র্যাবকে। এবং আমেরিকার যে ওয়ার অন টেরর যে প্রজেক্ট ছিল সারা বিশ্বে ইসলামপন্থীদের দমন করা, সেই সেই প্রজেক্টের আপনার গ্লোবাল যে এজেন্ট ছিল ভারত। সুতরাং আমেরিকা এবং ভারতের যে গ্লোবাল প্রজেক্ট, এই প্রজেক্টে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে তাদের কাছে বিবেচিত ছিল। বাংলাদেশে যাতে ইসলামপন্থা, তাদের ভাষায় ইসলামপন্থীদের উত্থান না ঘটে তাদের ভাষায়, সেই জন্য একজন পায়াস মুসলিম দেখলেই তারা আঁতকে উঠতেন যে হয়তো বাংলাদেশে তাদের যে হেজিমনি সেটা থাকবে না। তো যার জন্য তারা প্রথম টার্গেট হিসেবে নিয়েছিলেন বাংলাদেশে ইসলামের কথা যারা বলে তাদেরকে যে কোনো উপায়ে দমন করা। এবং তারা এই দমনের জন্য সবচেয়ে নিষ্ঠুর পন্থা হিসেবে বেছে নিয়েছিলেন ক্রস ফায়ার, গুম, এবং তাদের অনেকের আমরা ঘটনা দেখেছি তাদের নারী সদস্যদেরকে গ্রেফতার করা, গুম করা, শ্লীলতাহানির ভয় দেখানো, নানা ধরনের তাদেরকে নির্যাতন, এবং আলেমদের শিশুরাও এই নির্যাতন থেকে বাদ যায় নাই। আর সেকেন্ড যে বিষয়টা, যে ভারত, আবারও একই বলছি যে শেখ হাসিনার গভর্নমেন্টের অ্যাটিটিউড এমন ছিল যে বাংলাদেশের জনগণের চেয়ে ভারতই তার কাছে অনেক বেশি আপন ছিল। মূলত তারা আসলে তাদের গদি টিকে রাখতে, তাদের ফ্যাসিবাদটাকে টিকে রাখার জন্য তাদের ভারত বাদে আর কোনো উপায় ছিল না। বাংলাদেশের জনগণ আসলে তাদেরকে যে শুরু থেকেই চায় নাই, সেটা তো আমরা জুলাই, যে 24শে জুলাই মুভমেন্টেই দেখেছি। তাদের টিকে থাকার মূল যে অস্ত্র ছিল, যে মূল যেই সঞ্জীবনী শক্তি ছিল ভারত, যার জন্য ভারতের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো সেটা টলারেট করতে পারতো না শেখ হাসিনার সরকার। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে হাসিনা সরকার পতন হওয়ার পর ভারতে আশ্রয় নিলেন এবং আওয়ামী লীগের অধিকাংশ নেতারা, মন্ত্রী, এমপিরা সেখানে আশ্রয় নিয়েছেন এবং তাদের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি দেওয়া হলেও তারা কোনো জবাব দিচ্ছে না। অর্থাৎ তাদের কিন্তু বাংলাদেশ নয়, আওয়ামী লীগ প্রীতি, অর্থাৎ একটা দলের দিকেই প্রীতি বেশি, এমনটা বলা যেতে পারে। তো এক্স্যাক্টলি, যে শেখ হাসিনার গভর্নমেন্ট একজন ব্যক্তি রাজনৈতিক নানা কারণে যে কোনো দেশে আশ্রয় নিতে পারে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তিনি এখানে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত একজন গণহত্যাকারী জুলাই আগস্ট বিপ্লবের সময়। এর আগেও তার বিরুদ্ধে গুম, খুন, ক্রসফায়ার এবং বিশ্বাসযোগ্য মানবতা বিরোধী অনেক ঘটনার বিবরণ আমরা পাই। জুলাই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারকে ভারত, আওয়ামী লীগের যারা নেতাকর্মীকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে, এটা কিন্তু আরো বেশি স্পষ্ট করে যে শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি ভারতের যে দরদটা, এইটা ভারত তার স্বার্থে এই কাজটা করছে। এবং আওয়ামী লীগ এখানে ভাইস ভার্সা, দুইজনের জন্য দরকার। আওয়ামী লীগের দরকার ভারতকে, ভারতের দরকার আওয়ামী লীগকে। এখানে বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের দরকার নাই এমন তাদের আমরা অতীতে আচরণ দেখেছি, এখনো আচরণ দেখছি, এবং ভারতেরও এই দেশের জনগণকে দরকার নেই। ভারতের আচরণ এমন যে এটা তার জমিদারি তালুক, এই জমিদারি তালুকে সে তার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। এই তালুকে সে তার মন মতো জমিদার সেট করবে, এই জমিদার প্রজাদেরকে নিপীড়ন করবে। এমনটা ভারতের আচরণ, ভারতের রাজনীতিবিদদের আচরণ। এবং এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা যে বিজেপির এই আচরণ তা না, কিন্তু আমরা এই গণঅভ্যুত্থানের পরে দেখেছি সকল রাজনৈতিক যে সো কল্ড সেকুলার কংগ্রেস বা ওইখানকার বামপন্থী দলগুলো সবারই প্রায় একই ধরনের আমরা আচরণ দেখেছি। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাবো সেটি হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানে যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে, অর্থাৎ খুন, গুম চালানো হয়েছে, এর আগেও যেগুলো হয়েছে সেগুলো এখন পত্রপত্রিকায় আসছে। সব মিলিয়ে শেখ হাসিনা নির্দেশে যা হয়েছে, কিন্তু যারা এই কাজগুলো করেছে তারাও কি শেখ হাসিনার মতো এই দায়টা এড়াতে পারেন কিনা, বা তাদের কি বিচারটা কতটুকু যৌক্তিক এবং কিভাবে বিচার প্রক্রিয়াটা হওয়া দরকার? আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার তাদের পোশাক পরিবর্তন করছে বাহিনীগুলোর। আসলে কি এটি আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? আমাদের কি হওয়া উচিত আসলে? অন্তর্বর্তী সরকার এই জুলাই গণঅভ্যুত্থানে যে আপনার যে মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার সরকার দ্বারা সংগঠিত হয়েছে, সেখানে সেটার বিচার প্রক্রিয়ার ব্যাপারে তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করতে চাই যে যারা এর সাথে জড়িত ছিলেন তাদের বিচার তারা সুনির্দিষ্ট সময়ের মধ্যেই করতে পারবেন। এবং এই গণহত্যাকারীরা কিন্তু শুধু জুলাই আগস্টে গণহত্যা করেছে তা না, ধারাবাহিকভাবে বিগত 15-16 বছরে ধারাবাহিকভাবে তারা কিন্তু এই দেশের জনগণের উপর জুলুম, নির্যাতন, খুন, গুম এগুলা করেছে।
সুতরাং এবং এদের এই বিচার প্রক্রিয়াটা যদি যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে যদি হয়, এবং আমি বিশ্বাস করি যে তদন্ত প্রক্রিয়া যদি যথাযথভাবে হয় তাহলে তাদের অতীতের অপরাধগুলোর সাথে এগুলো সংযুক্ত করা সম্ভব। এখানে আমাদের যেটা আমরা বিশ্বাস করতে চাই এবং প্রত্যাশা করতে চাই এই সরকারের কাছে, যে তারা সুস্পষ্টভাবে, সুচারুভাবে, ন্যায্যভাবে এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং এই যে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিষ্ঠিত খুনি এবং এর আগে যারা এই দেশে জুলুম করেছে তাদের সুষ্ঠু বিচারের আওতায় তারা আনতে পারবেন। ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।